বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। দেশের জিডিপির প্রায় 10%, রপ্তানি আয়ের 84% আসে এই খাত থেকে। রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, কিন্তু মজুরিতে সর্বনিম্ন। এই খাতে নিয়োজিত শ্রমশক্তির এক বিরাট অংশ, যাদের বেশিরভাগের বয়স 40 বছরের নিচে। 2013 সালের 24শে এপ্রিল বাংলাদেশের গার্মেন্টস খাতের জন্য এক দুঃখজনক দিন। ভবন মালিক, কারখানা মালিক আর সরকারি কর্তৃপক্ষের অপরাধে রানা প্লাজা ধসে প্রাণ হারান 1137 জন এবং আহত হন 2500 জনের বেশি শ্রমিক। রানা প্লাজা ধস দেখিয়েছে শ্রমিকের জীবন কত নিরাপত্তাহীন, মৃত্যুজনিত ক্ষতিপূরণের পরিমাণ আর অপরাধের শাস্তি কত কম এবং বিচার কত দীর্ঘমেয়াদী। রানা প্লাজার এক যুগ পরে শ্রমিকের জীবনের নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা, দুর্ঘটনা থেকে সুরক্ষা, ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ কতটা এগিয়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজন করেছে কর্মক্ষেত্রে নিরাপত্তা কনভেনশন 2025। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এই কনভেনশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমরেড বজলুর রশিদ ফিরোজ, প্রধান শ্রম সংস্কার কমিশন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, অধ্যাপক এম আকাশ, ব্যারিস্টার সারা হোসেন, আনোয়ার হোসেন, বাদল খান, সেকান্দার আলী মিনা। সভাপতিত্ব করেন রাজিকুজ্জামান। আমরা জানি যে শ্রমিকদের জীবন এবং জীবিকা দুটোই আজকে হুমকির মধ্যে। জীবন হুমকির মধ্যে দুর্ঘটনার নামে, আর জীবিকা হুমকির মুখে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে। বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে। এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নাকি ফোর্থ লার্জেস্ট এক্সপ্লয়টেশন হবে, সেটার জন্য ইন দ্য নেম অফ মডার্নাইজেশন কীভাবে তাদেরকে মডার্ন স্লেভে পরিণত করা হচ্ছে। আমাদের এখানে ইতিমধ্যেই আইনের কত রকমের ব্যত্যয় ঘটানো হয়েছে। আইনে আছে যে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না, প্রায় 6 লক্ষের উপর শ্রমিক নিয়োগ করা আছে আউটসোর্সিং হিসেবে। আইনে আছে কি এমন একটা দুর্বল আইন আছে যে আইনের কারণে রানা প্লাজার সোহেল রানা কিন্তু কোনো ধরনের শাস্তি ছাড়াই মুক্ত হয়ে যেতে পারবেন, কারণ আমাদের শ্রম আইনের 309 ধারায় আছে বিপজ্জনক পরিণতি লঙ্ঘন করার দণ্ড কি। যে যদি কেউ জানে যে এই ঘটনার ফলে একটা বিপজ্জনক পরিণতি হতে পারে, তারপরে যদি সেই কাজ করে এবং সেখানে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর কারণে তার শাস্তি হবে 4 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা দণ্ড। তাহলে রানা তো 10 বছর 12 বছর জেল খেটে ফেলেছে। এখন 309 ধারা অনুযায়ী সে তো বলবে আমার বাকি 5 বছর ফেরত দাও। তখন আইন কত দুর্বল। 1000 মানুষ মরে গেল, 4 বছরের উপরে কারাদণ্ড দেওয়ার আইন নাই, অথবা 1 লাখ টাকার বেশি মানে অর্থদণ্ড করার বিধান নাই। ফলে অন্যান্য যে আইনে তাকে ওখানে আটকে রাখা হয়েছে সেটারও দেখুন, এর আগে বলেছি 594 জনকে সাক্ষী করা হয়েছে। আচ্ছা, 594 জন সাক্ষীর সাক্ষ্য নিতে গেলে কত বছর সময় লাগবে? গত 12 বছরে আমরা 94 জনের সাক্ষী পেয়েছি। এবং আর একটা জিনিস শুনেছেন যে আমাদের শ্রম দপ্তর থেকে যে মামলা করা হয়েছে, সেই মামলায় 12 বছরে এখন পর্যন্ত আইনজীবী নিয়োগ করা হয়নি। আমি তো ইউরোপের কথা বলি না, আমি জার্মানির কথাও বলি নাই, আমরা নরওয়ের কথাও বলি নাই, আমরা তো কম্বোডিয়ার কথা বলছি। কম্বোডিয়া পড়লে বাংলাদেশ পারবে না কেন? সর্বশেষ 2022 সালের জুন মাস থেকে চালু হয়েছে অন্তত গার্মেন্টসের পাইলট একটা প্রকল্প, যে কর্মক্ষেত্রে যদি কেউ নিহত হয় এবং আহত হয়, সে অসহায় হয়ে পড়বে না। তার বেতনের অন্তত 60% টাকা, যদি তার 8000 টাকা বেসিক হয়, তাহলে তার 60% কত হবে? 6400 টাকা। 6400 টাকা প্রতি মাসে মাসে তার যারা বেনিফিশিয়ারি তারা পাবেন। বাবা মা থাকলে কীভাবে পাবেন, সন্তান থাকলে কীভাবে পাবেন, এবং বিধবা স্ত্রী থাকলে কীভাবে পাবেন, এটা চালু হয়েছে। কিন্তু টাকাটা দিচ্ছে কিন্তু বায়াররা, মালিকরা শুধু দয়া করে রাজি হয়েছে। মালিকরা এই রাজিটাও হতে চায়নি, রাজি করতে 7 বছর লেগেছে। টাকাটা দিচ্ছে বায়ার, অ্যারেঞ্জ করছে আইএলও, আর ম্যানেজ করছে জিআইজে, আর মালিকরা শুধু সম্মতি দিয়েছে। তাহলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু বাংলাদেশের আমরা অবস্থান করছি। ফলে আমাদের শ্রমিকদের সংখ্যা বাড়ছে, 7,40,00,000 শ্রমিকের সংখ্যা বাড়ছে, কিন্তু ট্রেড ইউনিয়নগুলো দুর্বল হয়ে গেছে। ফলে আমাদের খেয়াল রাখতে হবে, ট্রেড ইউনিয়নের দুর্বলতা মালিকদেরকে দুর্বৃত্ত বানায়, এবং আইনের দুর্বলতা
শ্রমিকদেরকে অসহায় করে। সরকারের উপেক্ষা শ্রমিকদেরকে লুণ্ঠিত হতে দেয়। আর মালিকদের দুর্বৃত্তপনা শুধু শ্রমিককে শোষণ করে না, দেশের সম্পদকেও বিদেশে পাচার করতে সহযোগিতা করে। ফলে সব মিলিয়ে আমরা যদি দেখি এগুলোর বিরুদ্ধে একটা কার্যকর প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা দরকার। রানা প্লাজা আমাদের কাছে একটা শিক্ষা, এই শিক্ষাটাকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, ঢাকা।